গল্পের নাম ম্যাডনেস অফ লাভ পার্ট 1। আজ কলকাতা শহরে অনেক জোরে তুফান এসেছিল, যা অনেক কিছু ধ্বংস করে দিয়েছিল। না জানি কত ঘর, কত জীবন এই তুফানে হারিয়ে গেল। তুফান চলে যাওয়ার পর এক দুজন লোক রাস্তায় বেরোতে লাগল। রাত প্রায় 11:30 বাজে। এই সময় মুম্বাই শহর থেকে 10-12 কিলোমিটার দূরে একটা জনবিহীন রাস্তায়, যেখানে মনে হয় কোনো মানুষজন থাকে না। রাস্তায় শুধু জল আর জল ছিল। এই জনবিহীন এলাকায় শুধু কুকুরের ভাউ ভাউ আওয়াজ আসছিল। বাতাসের সাঁই সাঁই শব্দে পরিবেশ আরও ভয়ঙ্কর টাইপের লাগছিল, যেন তুফান এখনই আসবে। আর ওই শুনশান রাস্তায় আমাদের নায়িকা হেঁটে যাচ্ছিল। ও নিজের আশেপাশে দেখার সময় বলল, কি প্রয়োজন ছিল তোর এরকম সাহসী প্রেজেন্ট করার? অন্তত হসপিটাল থেকে নিজের সাথে একজন স্টাফকে নিয়ে আসতে পারতিস। এই ধনী লোকেরা পারও উঠে, একটু ছোটখাটো যদি আঘাত লেগে যায়, কে এত রাতে ডক্টরকে নিজের ঘরে ডাকাতে ডিপেন্ড করে? এদেরও তো বোঝা উচিত যে ডক্টরও একজন মানুষ। ছাড়ো, আমি এসব কি ভাবছি। ঘুমিয়ে থাকার থেকে ভালো আমার গিয়ে ওই ব্যক্তিকে চিকিৎসা করা। অন্তত এতে আমি ভালো নাম্বার পাবো, আমি বেস্ট ইন্টার্ন হতে পারবো। কিছুদিন পরে তখনই তো ডক্টর হতে পারবো। তখন আর আমাকে এই রকম ছোট মতো করে কাজের জন্য বাইরে যেতে হবে না। এইসব ভাবার সময় ও নিজের ডেস্টিনিতে এসে পৌঁছায়। নিজের সামনেই দেখে একটা ছোট বাংলো, যেটা খুবই ইউনিকভাবে বানানো হয়েছে, আরও অনেক সুন্দর লাগছিল। কিন্তু ওই বাংলোর সবথেকে ভয়ঙ্কর জিনিসটা হলো এটি পুরোই ব্ল্যাক কালারের, যেটা দেখে ওই মেয়েটার মুখ বেঁকে যায়, আর তারপরও ঘুরে ভেতরে চলে যায়। আরও ভেতরে যেতেই কাউকেই দেখতে পায় না। ও নিজের সাথেই কথা বলে। সীমা আছে একটা, ডক্টরকে ডেকে এখন নিজেই নিখোঁজ হয়ে গেছে। হ্যালো, কেউ এখানে আছে? ওর আওয়াজ শুনে একজন ব্যক্তি হঠাৎ করে ওর পেছনে চলে আসে, যাকে দেখে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। ওই মেয়েটা নিজের বুকে হাত রেখে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এইভাবে ভূতের মতো পেছনে আসা কি প্রয়োজন ছিল? সামনে থেকে আসতে পারতে না? এখন এসব ছাড়ো, এটা বলো যে পেশেন্ট কে? ওই ব্যক্তি ওই মেয়েটার কথা শুনে উপরের দিকে ইশারা করে বলল, বাম দিকে গিয়ে 3 নাম্বার রুম। ওই মেয়েটা ওই লোকটার কথা মেনে উপরে চলে যায়, কিন্তু ও যখনই ধীরে ধীরে ওই রুমের দিকে যাচ্ছিল, ওর হার্টবিট বেড়ে যাচ্ছিল, আর ওর মনে হচ্ছিল যেন কিছু ভুল হতে চলেছে। কিন্তু ও সবকিছু ইগনোর করে সেই রুমের ভেতরে চলে যায়। ও ভেতরে গিয়ে দেখতে পায় যে পুরো রুমটা অন্ধকারে ছেয়ে আছে। তখনই ওই রুম থেকে একটা পরিচিত স্মেল আসতে থাকে, যেটা ফিল করে ওই মেয়েটা কাঁপতে লাগে আর বলে, না, এটা হতে পারে না, মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বলে ও যখনই বেরিয়ে যাবে, ওই রুমের লাইট অন হয়ে যায়, আর একটা বড় ছায়া এসে ওই মেয়েটাকে জড়িয়ে ধরে, যার ফলে ওই মেয়েটা নিজের জায়গায় ফ্রিজ হয়ে যায়। আর ওই ছায়াটা ওই মেয়েটার কানে গরম নিঃশ্বাস ছেড়ে ওর কানের কাছে বলল, তুমি একবারে ঠিক জায়গায় এসেছো, নিজের ডেস্টিনির কাছে। কি হলো, তুমি কিছু বলছো না? তুমি কি খুশি হওনি আমাকে দেখে? ওই মেয়েটা যখনই ওই জানা পরিচিত গলার আওয়াজ শোনে, তো ও ভয়ে কাঁদতে লাগে, আর চোখ থেকে জল গিয়ে পড়তে লাগে, আর ও বলে, না, এটা হতে পারে না, তুমি আমাকে খুঁজে ফেলতে পারো না। কিন্তু আমি তো তোমাকে খুঁজে ফেলেছি, এখন তুমি আমার থেকে বেছে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে আজ থেকে 13 বছর আগেই বলে দিয়েছিলাম যে আমি তোমার ভাগ্যের সেই রেখা, যাকে তুমি চাইলেও মুছে ফেলতে পারবে না। না তুমি তোমার ভাগ্যের কাছ থেকে পালাতে পারবে। নিজে আমি তোমার ভাগ্যে নিজেকে তোমার 5 বছর বয়সেই লিখে দিয়েছিলাম, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। তুমি তখন শুধুমাত্র 7 বছরের ছেলে, আর এখন 18 বছরের হয়ে গেছো, আর এবার তোমাকে আমার হতে হবে। ওই মেয়েটা ভয়ে কাঁপতে থাকে। তারপর ও নিজের মধ্যে সম্পূর্ণ সাহস সঞ্চর করে ওই ব্যক্তির হাতে কামড় বসায়, যার ফলে 1 সেকেন্ডের জন্য ওই ব্যক্তির হাত ঢিলা হয়ে যায়, আর সুযোগ উঠিয়ে ওই মেয়েটা ওকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড়তে শুরু করে। কিন্তু তখনই ওই ব্যক্তি হাত বাড়িয়ে ওকে ধরে নেয় আর বেডে ছুঁড়ে ফেলে দেয়, আর নিজে ওর ওপরে চলে আসে। আর তারপর ওই মেয়েটার গলায় নিজের মুখ ঢুকিয়ে ওর স্মেল নেওয়ার সময় ওই ব্যক্তি বলে, তোমাকে পালানোর অভ্যাস এখনো যায়নি, তাই না? তোমাকে আমি কতবার বুঝিয়েছি যে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। তাহলে চেষ্টা কেন করো, যখন তুমি জানো যে তোমাকে ঘুরে আমার কাছেই আসতে হবে? তাহলে এত চেষ্টা করো কেন? তুমি আমার ভাগ্যে রয়েছ, আর আমার ভাগ্যকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি তো জানো আমাদের ভাগ্য কখনো বদলে যায় না। সেই রকম তুমি চাইলে যা কিছু করো, কিন্তু তুমি ভাগ্য বদলাতে পারবে না। এজন্য ঘুরে ফিরে তোমাকে আমার কাছেই আসতে হবে। তাই বেটার হবে এটাই যে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা বন্ধ করো। ওই মেয়েটা ওই ছেলেটার কথা শুনে চিল্লাতে লাগে, আরও রেগে বলে, আমি তোমার ভাগ্যে নেই, আর আমি তোমার ভাগ্য হতেও চাই না।
আমি শুধু তোমাকে ঘৃণা করি। ওই মেয়েটার কথা শুনে ওই ছেলেটার নীল চোখ এখন রাগে লাল হতে লাগে। আরও হঠাৎ করে ওই মেয়েটার গলায় নিজের দাঁত গেড়ে দেয়, যার ফলে ওই মেয়েটা ব্যথায় ছটফট করতে লাগে। কিন্তু ওই ছেলেটার কাছ থেকে মুক্ত হতে পারে না। ওই মেয়েটা হাত জোর করে ওই ছেলেটার কাছে অনুরোধ করে বলল, প্লিজ দাদা ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ওই ছেলেটা যখনই ওই মেয়েটার মুখ থেকে নিজের জন্য দাদা ভাই ডাকটা শব্দটা শোনে, তো ওর রাগ সীমার বাইরে চলে যায়। আরও রেগে মেয়েটার চুলের মুঠি শক্ত করে ধরে নিজের মুখের কাছে ওর মুখ টেনে নিয়ে এসে বলল, মনে হয় তুমি তোমার বার্থডে ভুলে গেছো, যার জন্য তুমি আমাকে আবার এই দাদা ভাই বলে ডাকছ। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে আমরা কোনো ভাই বোন নই। এখন যদি একজন ভিখারিকে ঘরে নিয়ে এসে আশ্রয় দেওয়া হয়, তাহলে এর মানে এই নয় যে সে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে আর আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে লাগবে। কিন্তু আমাকে তো বড় মাও অতটাই বলেছিল। তখনই ওর ঠোঁট ওই ছেলেটার ঠোঁটের মধ্যে চলে যায়। এই সময় ওই ছেলেটা ওই মেয়েটাকে ফোর্সফুলি কিস করছিল, বা বলা যায় ওর রাগ মিটাচ্ছিল। যখন ওই ব্যক্তি ওর কিস 20 মিনিট পরে একটা বাইটের সাথে শেষ করে, তবে ওই মেয়েটা নিঃশ্বাস নিতে পারে। ওর ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে আসছিল। ওই মেয়েটার মুখ একবারে লাল হয়ে গিয়েছিল। ওই মেয়েটার চোখ যা সব থেকে ইউনিক ছিল, কারণ ওই মেয়েটার চোখ কিছুটা ওই ছেলেটার মতো ছিল। এখন সেই চোখে শুধু জল ছিল, আরও একজন প্রাণহীন পুতুলের মতো পড়েছিল। এইদিকে ওই ব্যক্তির এতে কিছু পার্থক্য হয়নি। ওই মেয়েটার ওপর থেকে উঠে পাশে শুয়ে পড়ে। নিজের আঙুলের সাহায্যে ওই মেয়েটার ঠোঁটের কোণ থেকে রক্ত পরিষ্কার করার সময় বলল, ডল, আমি কতবার বুঝিয়েছি, আমাকে রাগিয়ে দেবে না, যেখানে তুমি খুব ভালো করে জানো আমার রাগ কত ভয়ঙ্কর। তারপরও তুমি সবসময় আমার সাথে লাগার চেষ্টা করো। তারপরও ওর পিঙ্কি স্কাল টাচ করার সময়, ওর কাছে গিয়ে ওর স্মেল নাক দিয়ে টেনে নেওয়ার সময় নিজের চোখ বন্ধ করে বলল, ইয়োর স্মেল ইজ সো ইনটক্সিকেটিং দ্যাট আই ক্যানট রেজিস্ট ইট। ওই ছেলেটার কথা শুনে ওই মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে, আরও নিজের মনে বলে, না, আমি এত তাড়াতাড়ি হার মেনে নিতে পারবো না, আমাকে এখান থেকে বেরোতে হবে, আমি ঘুরে বন্দি হয়ে যেতে পারি না। এই রকম ভাবার সময় ওই মেয়েটা নিজের হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে ফ্লাওয়ার ভাস তুলে নেয় আর ওই ছেলেটার মাথায় মেরে দেয়, যার ফলে ওই ছেলেটা নিজের মাথায় হাত দিয়ে ধরে নেয়। আর ওই মেয়েটা তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে পালিয়ে যেতে লাগে। যখনই ও স্ত্রীর কাছে যায়, দেখতে পায় অনেকগুলো গার্ড দাঁড়িয়ে রয়েছে। ওদের দেখে ওই মেয়েটার আরও বেশি কান্না পেয়ে যায়, কিন্তু ও নিজেকে সামলায় আর অন্যদিকে ছুটতে লাগে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে সামলে নিয়েছিল, আর ওভাবেই রুমের বাইরে আসে। আর ও ডোন্ট কেয়ার ভাবে সিটি বাজানোর সময় ওই মেয়েটাকে খুঁজতে লাগে। ডল, দেখো, এখন অনেক রাত, এই সময় গেম খেলা বন্ধ করো আর চলো চুপচাপ রেস্ট করবে, অনেক টায়ার্ড হয়ে গেছো হয়তো। আর এই গেম আমরা কালকে আবার আরাম করে কন্টিনিউ করব। এখন ভালো বাচ্চার মতো আমার সামনে চলে আসো। ওই মেয়েটা যে ছাদে শ্রেণীতে দাঁড়িয়েছিল, ও ওই ব্যক্তির গলার আওয়াজ শুনে কাঁপতে লাগে, আর ওর কান্নার আওয়াজ যাতে না শুনতে পায় সেই জন্য ও নিজের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। কিন্তু তখনই ওই ব্যক্তি ওই শ্রেণীর সামনে হঠাৎ করে চলে আসে আর হেসে বলে, আহ, আমি তো ঘুরে খুঁজে ফেলেছি আমার ডলকে। এইদিকে ওই মেয়েটা যখনই নিজের সামনে ওই ব্যক্তিকে দেখে, ও ভয়ে চিৎকার করতে লাগে আর ওপরের দিকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর ওই ব্যক্তি সিটি বাজিয়ে ওর পেছনে পেছনে ছাদে চলে আসে।